জানলে অবাক হবেন যে বিয়ার গিলসের সবচেয়ে বড় ভয় ছিল উচ্চতা নিয়ে। এমনকি তার এই ভয় কোনো স্বাভাবিক ভয় ছিল না। এটা ছিল একটা বিরল রোগ, যে রোগের কারণে মানুষ উচ্চতাকে ভয় পায়। কিন্তু মজার ব্যাপার হলো, তার কিছু বছর পর থেকে সেই ভীতু বিয়ার গিলস শো শুরু হতে থাকে বিশাল উচ্চতা হেলিকপ্টার থেকে নিচে লাফ দেওয়ার মাধ্যমে। বেশ অবাক লাগছে, তাই না? তিনি ছিলেন যুক্তরাজ্যের মিলিটারি স্পেশাল ফোর্সের একজন অন্যতম সদস্য। সেই সাথে প্যারাশুটিংয়ের ছিল তার অনেক বেশি দক্ষতা। 1996 সালে জাম্বিয়ার একটি মিশনে তিনি 16,000 ফুট উচ্চতা থেকে লাফ দিয়েছিলেন। সেইবার তার প্যারাশুট আর কাজ করেননি। যদিও লাফ দেওয়ার সময় তিনি প্যারাশুটটা খুলে দিয়েছিলেন, কিন্তু প্যারাশুটটা ঠিকভাবে বাতাসে না খোলায় বিয়ার গিলস অনেক দ্রুত গতিতে নিচে পড়তে থাকে। মুহূর্তের মধ্যে তিনি বুঝতে পারেন যে তার প্যারাশুটটা আর কাজ করছে না। বিয়ার গিলস অনেক চেষ্টা করতে থাকে যাতে তার প্যারাশুটটা পুরোপুরিভাবে খুলে যায়। আর এইভাবে চেষ্টা করতে করতে বেশ কিছুক্ষণ পর পাথর আর গাছের সঙ্গে ধাক্কা খেয়ে তিনি মাটিতে আছড়ে পড়ে। নিচে পড়ে যাওয়ার পরই বিয়ার গিলস পিঠিতে মারাত্মক আঘাত পান। এত উপর থেকে পড়ে যাওয়ার পরও তার জ্ঞান ছিল। তিনি একদম নড়তে পারছিলেন না, শুধু মাটিতে লুটিয়ে প্রচণ্ড ব্যথায় কাটাতে থাকেন। তিনি শুধু এই আশায় হাল ছাড়েননি যে তার সঙ্গীরা হয়তো তাকে বাঁচাতে আসবে। এইদিকে ব্যথা তীব্র থেকে এতটাই তীব্রতর হচ্ছিল যে সেটা সহ্য করার মতো ছিল না। আর তাই তো তিনি পরবর্তীতে বলেছিলেন, সেই যন্ত্রণা সহ্য করার চাইতে মৃত্যু অনেক ভালো ছিল। অনেকটা সময় এইভাবে পড়ে থাকার পর তার সঙ্গীরা এসে তাকে আফ্রিকার একটি হাসপাতালে নিয়ে যায়। এরপর ডাক্তাররা যখন তার পিঠে একটা ইঞ্জেকশন দেয়, তখন তার ব্যথাটা ধীরে ধীরে কিছুটা কমতে থাকে। যদিও তখন তার মনে হচ্ছিল তিনি হয়তো আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছেন, কিন্তু ডাক্তার বলেন তিনি আর কখনোই চলতে পারবেন না। এটা শুনে 31 বছর বয়সী বিহারের দুনিয়া যেন মুহূর্তের মধ্যে অন্ধকার হয়ে যায়। তিনি যখন তার এক্স-রে রিপোর্ট দেখেন, তিনি দেখতে পান তার পিঠে 3টা হাড় ভেঙে গেছে। ভেঙে গেছে বললে যেন ভুলই হবে, কারণ তার হাড়গুলো বলা চলে পুরোপুরিভাবে গুঁড়ো হয়ে গেছে। তিনি সামান্য চলাফেরা করতে পারতেন না। তিনি বলেন, উপর থেকে পরে যতটা না ব্যথা পেয়েছি তার থেকে বেশি কষ্ট হয়েছে 1 বছর হাসপাতাল থেকে এই হাড় জোড়া লাগাতে। হাসপাতালে বেডে শুয়ে তিনি সারাদিন চিন্তা করতেন যে তিনি হয়তো আর কখনোই সুস্থ হতে পারবেন না। তার বেঁচে থাকার ইচ্ছেটাই একেবারে মরে গিয়েছিল। তারপর বিয়ার গিলসে বেঁচে থাকার একমাত্র উদ্দেশ্য ছিল তিনি ভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়ানো এবং নতুন নতুন অ্যাডভেঞ্চার জার্নি। কিন্তু এই একটা আঘাত তার কাছ থেকে সব কিছু যেন কেড়ে নিয়েছিল। এসব ভেবে তিনি রাতের পর রাত নির্ঘুম কাটিয়েছেন। হতাশা যেন তার চারপাশ থেকে তাকে ঘিরে ধরেছিল। এমনকি ধীরে ধীরে তিনি নিজেকে ঘৃণা করতে শুরু করেন। প্রায় 2 মাস হয়ে গিয়েছিল, কিন্তু তার মধ্যে অসুস্থতার কোনো লক্ষণই দেখা যাচ্ছিল না। উল্টো তার শরীরের ব্যথা আরও দিন দিন বেড়েই যাচ্ছিল। সেই সাথে তার শরীরটা আস্তে আস্তে ভেঙে পড়ছিল। নিজের এই অবস্থা দেখে তিনি দিনের পর দিন আরও হতাশ হয়ে যাচ্ছিলেন। ভেতর থেকে তিনি ধীরে ধীরে ভেঙে পড়ছিলেন। তার কোনো কিছুই যেন আর ভালো লাগতো না। সামান্য কথাতেই তার কান্না চলে আসতো। ডিপ্রেশন যেন তাকে আরও জাপটে ধরেছিল। কিন্তু যারা বিয়ার গিলসকে চিনত, তারা সবাই জানতো যে বিয়ার গিলস একজন পজিটিভ মাইন্ডের মানুষ। তাদের সবার বিশ্বাস ছিল বিয়ার গিলস এই অবস্থা থেকে অবশ্যই বের হয়ে আসতে পারবে। কিন্তু তেমনটা যেন আর হয়ে উঠছিল না, কারণ বিয়ার গিলস ভেতর থেকে খুব ভেঙে পড়েছিলেন। তিনি তার সামনে কোনো আশার আলো দেখতে পাচ্ছিলেন না, কারণ তার সমস্ত স্বপ্ন একেবারে ভেঙে গিয়েছিল। হঠাৎ একদিন রাতে তিনি বিছানায় শুয়ে শুয়ে দেয়ালে ঝোলানো একটা ছবি দেখছিলেন। ছবিটা ছিল হিমালয় পর্বতের। ছোটবেলা থেকেই তার বাবা আর তার প্রচণ্ড ইচ্ছা ছিল হিমালয় পর্বত জয় করার। তিনি দেখতে পান ছবিটার উপর ধুলো পড়ার সাথে সাথেই তার ইচ্ছা আর স্বপ্নের উপরেও যেন ধুলো আস্তে আস্তে জমে গেছে। সেই রাতে তার পাশে কেউ ছিল না। তিনি ছিল সম্পূর্ণ একা। তবুও অনেক সাহস করে কোনো মতে সে ছবিটার কাছে গিয়ে ধুলো পরিষ্কার করে ভাবতে থাকেন কীভাবে তিনি নিজেকে বাঁচাতে সেই শক্তি যোগাবেন, কীভাবে তিনি সেই হিমালয় পর্বত জয় করবেন। এসব কিছুই ভাবতে ভাবতে তিনি ঘুমিয়ে পড়েন। বিয়ার গিলসের মাইন্ডে যেন এই কথাটা একদম গেঁথে যায়। পরদিন সকালে ঘুম থেকে উঠে তার দাদির একটা কথা মনে পড়ে। ছোটোবেলায় তার দাদি তাকে একটা কথা বলেছিলেন, বিয়ার গিলস, জীবনে যা কিছু হয় তা ভালোর জন্যই হয়। মানুষই নিজেকে খুশি করা কিংবা দুঃখী করার উপায় খুঁজে নেয়। যখনই তুমি বিপদে পড়বে, এটা মনে করবে যে যার যা কিছু হচ্ছে সৃষ্টিকর্তার ইচ্ছাতেই হচ্ছে, আর সৃষ্টিকর্তা কখনো কারো খারাপ কিছু হতে দিতে পারেন না। সেই সময়টাতেই এই কথা অর্থ তিনি বুঝতে পারেননি। বিয়ার তখন ভাবতে থাকেন, তাই তো তিনি এই দুর্ঘটনায় মারা যেতে পারতেন, কিন্তু তিনি বেঁচে আছেন। নিশ্চয়ই সৃষ্টিকর্তা তার জন্য ভালো কিছু রেখেছে। এরপর তার সব চিন্তা দূর হয়ে যায়। জীবনে কি তিনি আর কোনোদিন হাঁটতে পারবেন? স্পেশাল ফোর্স ফিরে যেতে পারবেন? তার এই সব চিন্তাভাবনা যেন হাওয়ায় মিশে যায়। আর এই ওভার থিঙ্কিংগুলো কমিয়ে দেওয়ার সাথে সাথে তিনি মানসিক শান্তি পেতে শুরু করেন। একই সাথে তার নেগেটিভ স্ট্রেসও কমতে শুরু করে। নিজের শরীরের আগে তিনি নিজের মনকে সুস্থ করেন। মন ভালো থাকলে শরীর ভালো থাকতে বাধ্য। নিজের মনকে এইভাবে কন্ট্রোল নিয়ে আসার কিছুদিন পরেই তিনি শারীরিকভাবে উন্নতি করতে শুরু করেন। হাড়গুলো জোড়া লাগতে শুরু করে।
সেই সময়টাতে আবারও তার সবচেয়ে কাছের বন্ধু জেমির একটা কথা মনে পড়ে। জেমি তাকে বলেছিলেন একমাত্র সৃষ্টিগতের ইচ্ছাতেই মানুষের জন্ম এবং পুনর্জন্ম হয়, আর এই ইনজুরিতে তোমার একটা পুনর্জন্ম হয়েছে। এখন তুমি একটা ছোট বাচ্চার মতো, যার না আছে কোনো অতীত নিয়ে দুশ্চিন্তা আর না আছে কোনো ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা। যদি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাও তাহলে বর্তমান নিয়ে করো। আর তাই তো বিয়ার গ্রিলস প্রায় বলেন আমাদের জীবনে খুবই কম দ্বিতীয়বার সুযোগ দেয়, আর যদিও কখনো দিয়ে দেয় তার জন্য আমাদের কৃতজ্ঞতা অবশ্যই থাকা উচিত। হ্যাঁ, তিনি কৃতজ্ঞ ছিলেন নিজের জীবনের জন্য, ভাঙা কোমর আর স্বপ্নের জন্য। তিনি মাউন্ট এভারেস্টের একটা ছবি হাতে নিয়ে বলেন, সুস্থ হওয়ার পর এই এভারেস্টের চূড়ায় আমি নিজেই উঠব। বিয়ার গ্রিলসের এই পুরো ডিপ্রেশন সময়টাতে তার যদি কোনো ভালো অর্জন থাকে সেটা হলো তার ডিপ্রেশনের সময় অর্জিত লক্ষ্য। যদিও সেই সময়টাতে তিনি হাঁটতে পারতেন না, অথচ তিনি এই অবস্থায় প্রতিজ্ঞা করেন যে তিনি মাউন্ট এভারেস্ট জয় করবেন। ভাবতে পারছেন, একটা পঙ্গু মানুষ চিন্তা করছেন যে মাউন্ট এভারেস্ট জয় করবেন। তিনি তখন আশেপাশের মানুষদেরকে বলতে শুরু করেন তিনি সুস্থ হয়ে মাউন্ট এভারেস্ট উঠতে চান। তারা তার কথা খুব একটা গুরুত্ব দিত না, কিন্তু তিনি নিজেই ছিলেন বদ্ধপরিকর। তাই তার মন আর শরীর দুটার লক্ষ্যই এক হয়ে যায়। তারা যেন এক হয়ে কাজ করতে শুরু করে বিয়ারকে সুস্থ করতেই। ভয়ানক সেই দুর্ঘটনার 3 মাসের মাথায় তার ব্যথা কমতে শুরু করে, আর 8 মাসের পর তাকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়। মাত্র 1 বছরের মধ্যেই তিনি পুরোপুরি সুস্থ হয়ে যান। যদিও ডাক্তার তাকে নতুন করে মিলিটারি ট্রেনিং করতে মানা করেছিলেন, কিন্তু কোনো চাকরি ছাড়া তো আর টাকা উপার্জন করা সম্ভব না। এদিকে বিয়ারের সেই স্বপ্ন পূরণ করতে 25 লক্ষ টাকার প্রয়োজন ছিল, সেই সাথে হিমালয় পর্বতে ওঠার ট্রেনিংয়ের জন্য আরও কিছু বেশ অর্থ। তিনি এই অর্থ উপার্জনের জন্য শত শত কোম্পানির কাছে স্পন্সরশিপের জন্য আবেদন করেছিলেন, কিন্তু সবাই তাকে রিজেক্ট করে দেয়। এতবার রিজেক্ট করার পরেও কিন্তু তিনি থেমে যাননি। আরও অনেকের সাথে কথা বলেন, কিন্তু সবাই তাকে নিরাশ করে দেয়। অবশেষে একটা আর্মড ফোর্সের চ্যারিটি তাকে সেই স্বপ্ন পূরণ করতে রাজি হয়। ঠিক সে ভয়ানক প্যারাশুটিংয়ের অ্যাক্সিডেন্টের 18 মাস পর 1998-এর 16 মে নিজের ছোটোবেলার সেই স্বপ্ন বিয়ার পূরণ করেন। তার মাউন্ট এভারেস্ট জয় জার্নিটাও যেন একটা ভিন্ন গল্প ছিল। সেটা মোটেও সহজ ছিল না। হিমালয় পর্বত বিজয় করার সময় তিনি তার 4 জন সহকারীকে নিজের চোখের সামনে প্রাণ হারাতে দেখেছেন। বিয়ার নিজেই 2বার মরতে মরতে বেঁচে গিয়েছিলেন। ব্রিটেনের সবচেয়ে কম বয়স হিসেবে তিনি এভারেস্ট জয় করার খ্যাতি অর্জন করেছিলেন। তখন অনেকেই তাকে ভিন্ন সেমিনারে ডাকতে শুরু করে, তাকে নিয়ে বিভিন্ন ডকুমেন্টারি বানানো শুরু হয়। অবশেষে ডিসকভারি থেকে তাকে সেই সুযোগ দেওয়া হয়, যা তাকে সারা বিশ্ব জুড়ে খ্যাতি অর্জন করতে সাহায্য করেছে। আর এরপরে সবাই তাকে ম্যান ভার্সেস ওয়ার্ল্ডের মাধ্যমে চিনতে শুরু করে। আর আপনার শুধু বাকি আছে আপনার নিজেকে খুঁজে বের করার কারণ। একটা মানুষ যার মেরুদণ্ডের হাড় পর্যন্ত বুড়ো হয়ে গিয়েছিল, ডাক্তার বলে দিয়েছিল তাকে দিয়ে আর কোনোদিনও সম্ভব না। আশেপাশের মানুষও বলেছিল আর সম্ভব না। সেই মানুষটা বিশ্ব জয় করে দেখিয়েছেন। তাহলে আপনার কি সমস্যা? আপনাকে তো সৃষ্টিকর্তা সব কিছু দিয়ে রেখেছেন।